দর্শনশাস্ত্র বলে উন্নতি যতই আসুক রাষ্ট্র ও ব্যক্তির চ্যালেঞ্জ কখনো শেষ হয় না। সব চাহিদা মিটলে যুদ্ধ শুরু হয় নিজেকে ছাড়িয়ে যাবার। বাংলাদেশে ব্যবসায়ীরা ঠিক এই কাজটি করেছেন। হাজারো ঝক্কির সামনে তারা জায়গা নিয়েছেন বিশ্ববাজারে, শক্ত করেছেন অর্থনীতির মেরুদণ্ড। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা কি, সে খবর জানতেই আমাদের আজকের দ্য বিজনেস উইথ রহিম স্টিল। সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও দ্য মির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেনকে। আসুন আমরা তাকে স্টুডিওতে স্বাগত জানাই। আজকে আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানবো, অর্থনীতির আগামীর চ্যালেঞ্জগুলোর কথা আপনাদের কাছে জানবো, কিন্তু তার আগে আমাদের হাতে একটি প্রতিবেদন আছে। প্রতিবেদনটি আমরা দেখে তারপর আমরা আলোচনায় ফিরবো। দর্শক, আমরা সেই প্রতিবেদনটি আগে দেখে নিতে চাই। গেল এক দশকে উন্নয়নের বিকল্প নাম হয়েছে বাংলাদেশ। বিশ্বমন্দার মাঝে জিডিপির প্রবৃদ্ধি ছিল 6% উপরে। বিদায়ী সরকারের আমলে তা ছাড়িয়ে যায় 7 ভাগের গণ্ডি। দাপট নিয়ে শীর্ষ রফতানি পণ্যের অবস্থান ধরে রাখে পোশাক খাত। লক্ষ্য 2021 সালে রফতানি পণ্যের বাজার হবে রেকর্ড $60 বিলিয়ন। আওয়ামী লীগের নেতৃত্বে মাত্রই দায়িত্ব নিয়েছে নতুন সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দায়িত্ব বুঝে নিয়েছে মোটামুটি তরুণ মন্ত্রিসভা। এবার আসা ব্যাংকিং খাতে সুদিন ফিরবে, রাজস্ব আয়ে স্বনির্ভর হবে বাংলাদেশ। এই যে আমি রাজস্ব দিচ্ছি সেটা দিয়ে একটা মেট্রো রেল হচ্ছে, তখন কিন্তু সে উৎসাহিত হবে। আমরা চাই এনবিআরও সেখানে সক্ষমতা বাড়াক, যাতে মানুষকে যারা ট্যাক্সেবল, ট্যাক্স দেওয়ার যোগ্য, তাকে ট্যাক্সের আওতায় নিয়ে আসতে পারে। ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনে সেই সমস্ত আইনগুলো কতটা চলমান, কতটা এগুলো কার্যকর ভূমিকা রাখতে পারে, সেগুলো আমাদের জানতে হবে। আমাদের সেখানেও অ্যামেন্ডমেন্ট নিয়ে আসতে হবে। কয়েক বছরের ব্যবধানে দেশে কমেছে দরিদ্র ও অতি দরিদ্রের সংখ্যা। তারপরও বেসরকারি পরিসংখ্যান বলছে 2005 সালে বাংলাদেশের দরিদ্রতম 5 ভাগ মানুষের গড় মাসিক আয় ছিল 1109 টাকা। 2016 সালেই তা কমে দাঁড়ায় 733 টাকায়। তাহলে সামাজিক বৈষম্যের বাধা কিভাবে পেরোবে বাংলাদেশ? বুকারাঙ্গা মানুষ, পেটের ভাত, কাজ করার অধিকার বা কাজ করার সুযোগ, অধিকার বাদ দেন, সুযোগ, এইটা ইকোনমি সৃষ্টি করতে পারছে কিনা, এবং ন্যায্য মজুরি পাচ্ছে কিনা, কাজের পরিবেশ মানবিক কিনা, এইসব বিষয়ে আমাদের অধ্যয়ন করতে হবে। কম্পিটিশনে কেউ জিতবে কেউ হারবে সেটা নিয়েও আক্ষেপ করার কিছু নেই, দ্যাটস দ্য রুল অফ দ্য গেম। কিন্তু আমাদের যে ইকোনমিক পলিসির দ্বারা, বিশেষ করে কর ব্যবস্থাপনা এবং এক্সপেন্ডিচার ম্যানেজমেন্টের মাধ্যমে এই তারতম্যটাকে মেটাতে হবে। চড়াই উতরাই যাই আসুক, উন্নত দেশ গড়ার কাজে হাল ছাড়বেন না বাংলাদেশের উদ্যোক্তারা। লাভ ক্ষতির জটিল সমীকরণ মিলিয়ে তারা বের করবেন নতুন বাণিজ্যের সহজ পথ। সেই পথ চলায় দরকার নীতি নির্ধারকদের দূরদৃষ্টি আর বাড়তি মনোযোগ। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম, এবার আমরা আলোচনায় চলে যাচ্ছি। জনাব মীর নাসির হোসেন, আপনি প্রতিবেদনটিতে আমরা দেখছিলাম যে প্রত্যেক বছরই আমাদের অর্থনীতিতে আমরা গত 10 বছরে কোনো না কোনো পরিবর্তন দেখেছি। নেতিবাচক বা ইতিবাচক দু ধরনের অভিজ্ঞতাই আমাদের হয়েছে। ইতিবাচক দিক হচ্ছে যে আমরা জিডিপির প্রবৃদ্ধি একটি ভালো অবস্থান ধরে রেখেছি, এবং কিছুটা নেতিবাচক দিক হচ্ছে যে আমাদের ডুইং বিজনেস সূচক, যেটা নিয়ে আমরা সবসময় কথা বলি, সেখানে আমরা কাঙ্ক্ষিত হারে নিজেদের অবস্থানকে শক্ত করতে পারিনি। প্রশ্নটি হচ্ছে, গত 10 বছরে আমরা আসলে কতটা পেলাম, কতটা পেলাম না, আপনার মূল্যায়ন কি? ধন্যবাদ আপনাকে। প্রাপ্তির দিকটা দেখতে গেলে অনেক বেশি, কারণ হচ্ছিল 10 বছরে বাংলাদেশ যেখানে পৌঁছেছে, জিডিপির গ্রোথটার কথা আপনি বলেছেন যে কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে। এই বছর যেটা 7.86% এসছে, এবং আশা করা যাচ্ছে যে এই অর্থ বছর শেষ হলে এটা 8 ক্রস করে যাবে। এটা ছাড়া সামষ্টিক অর্থনীতির যতগুলি সূচক আছে প্রায় সবটি কিন্তু পজিটিভ এবং ঊর্ধ্বগামী। তো যে জিনিসটা আপনি বললেন যে কস্ট অফ ডুইং দ্য বিজনেস, এটা হচ্ছে অনেকগুলি পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। এর সাথে সুশাসন জড়িত, এর সাথে মানসিক মানে কীভাবে মানুষ সব জিনিসটা দেখছে, সামাজিক, আমি যদি বলি এক কথায় আর্থসামাজিক অবস্থা এর জন্যে প্রভাবিত করে এটাকে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা অনেক অর্জনের পাশাপাশি যে জিনিসটা দেখেছি, ক্ষেত্র বিশেষে
সুশাসনের কিন্তু উন্নতি হয়নি, কোনো কোনো জায়গায় একটু অবনতি হয়েছে। আমরা ইতিমধ্যে মধ্যম আয়ের দেশের আমরা স্ট্যাটাস অর্জন করেছি। সেই জায়গাটা যদি আমরা ধরে রাখতে চাই এবং আপনার ডেভেলপিং কান্ট্রির যে স্ট্যাটাস, সেটা তো আমাদের কতগুলি শর্ত পূরণ করতে হবে আগামী 3 বছর 4 বছর। সেই জিনিসটা আমাদেরকে প্রতিপালন করতে হবে। আর আমাদের সাইলেন্টলি কিন্তু পপুলেশন বাড়ছে। প্রতি বছর প্রায় 20 থেকে 22 লক্ষ শিক্ষিত এবং অর্ধশিক্ষিত বা অশিক্ষিত জনগোষ্ঠী শ্রমের জন্যে, কর্মের জন্যে আসছে বাজারে। প্রাইভেট সেক্টর লেড গ্রোথ হওয়া সত্ত্বেও আমরা কিন্তু এর অর্ধেকের বেশিও মানে ক্যাটার করতে পারছি না। এখন কর্মসংস্থান হচ্ছিল বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই জিনিসটার থেকে উদ্ধার করতে হলে যে দেশীয় অর্থনীতি, গ্রামীণ অর্থনীতিকে আরও সুসংহত করতে হবে। আমাদের কিন্তু গ্রামীণ অর্থনীতি ইতিমধ্যে অনেক উন্নত হয়েছে। তার দুটো কারণ, একটা হচ্ছে হলো যে কৃষিতে বহুমুখী কর্মকাণ্ড চলছে, উন্নত জাত থেকে আরম্ভ করে অর্থকরী ফসলের দিকে এখন জোর দেওয়া হচ্ছে এবং সেখানে সফলতা আসছে। 2 নম্বর হচ্ছিল প্রায় 1 কোটির উপরে, এটার সঠিক হিসাব হয়তো নেওয়া যায় না, তবে 1 কোটির উপরে লোক কিন্তু বিদেশে রয়েছে। তারা রেমিটেন্স করছে, সেটা তাদের পরিবারের কাছে আসছে, সেটা বিনিয়োগ হচ্ছে। এই জন্য দেখা যাচ্ছে আপনি যদি শহর থেকে বেরিয়ে যান, ঢাকা শহরে, আপনি গ্রামকে খুঁজে পাওয়া আপনার জন্য খুব কষ্ট হবে। এই সরকার মানে বিশেষ করে আওয়ামী লীগ সরকার তার নির্বাচনী ইস্তেহারে একটা কথা বলেছেন যে গ্রামকে তারা শহরের পর্যায়ে নিয়ে আসবেন। এই জিনিসটা করতে গেলে গ্রামীণ অর্থনীতিতে আরও বিনিয়োগ বাড়াতে হবে এবং অবকাঠামোর যে উন্নয়নগুলি গ্রহণ করা হয়েছে এগুলি সময় মতো শেষ করতে হবে। কারণ পাবলিক সেক্টর বিনিয়োগ না হলে প্রাইভেট সেক্টর বিনিয়োগ কিন্তু ত্বরান্বিত হয় না। আমাদের যে জায়গাটা আর একটা নেতিবাচক দিক আপনি যদি দেখেন, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট গ্রোথ রেট, এইটা প্রায় স্থবির। যদিও আপনি টাকার অঙ্কে যদি বলেন তাহলে এটা বেশি হয়েছে, কারণ জিডিপি বাড়ছে, কিন্তু জিডিপির সাথে যদি পার্সেন্টেজ ধরেন এটা কিন্তু বাড়েনি। পাবলিক সেক্টরে কিছুটা বিনিয়োগ বেড়েছে। এখন প্রাইভেট সেক্টরে যদি বিনিয়োগ না বাড়ে তাহলে যেটা হবে যে আমাদের যে কাঙ্ক্ষিত জিডিপি গ্রোথ সেটাকে এক পর্যায়ে না আনতে পারলে, আমরা যে দেখছি একটা স্বপ্ন দেখছি যে উন্নত বাংলাদেশ, ক্রমান্বয়ে আমরা 2041 সালে একটা উন্নত দেশে পরিণত হব, সেই স্বপ্নটা আমাদের হয়তো সুদূর পরাহত হয়ে যেতে পারে। এই যে বিনিয়োগের কথা আপনি বলছেন প্রাইভেট সেক্টরের, এই বিনিয়োগের আলোচনা হলে ব্যাংকের কথা চলে আসে আলোচনায়। এই ব্যাংকিং সেক্টরকে ঘিরে আসলে আর নতুন কি করার আছে সেটা আপনার কাছে আমাদের প্রশ্ন। কারণ অনেক ক্ষেত্রেই সুশাসন আনা গেল না, সিঙ্গেল ডিজিট সুধারও সব ক্ষেত্রে নিশ্চিত করা গেল না। আর কি করা যেতে পারে? নতুন অর্থমন্ত্রী যদি আইন সংশোধনের কথা বলছেন, সেটি আসলে পর্যাপ্ত হবে কিনা, কি মনে করেন আপনি? আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতিতে একটা দুর্বলতম জায়গায় এসে দাঁড়িয়েছে ব্যাংকিং খাত। এখানে শৃঙ্খলার অভাব রয়েছে। আপনি সরকারি ব্যাংকগুলিতে দেখবেন যে বেশ কিছু অঘটন ঘটেছে, যার জন্য প্রচুর মানে কুঋণ উৎপন্ন হয়েছে। এছাড়া সামগ্রিকভাবে আমরা একসময় মনে করতাম যে আমরা উই আর ফ্লোটিং অন ক্যাশ, দ্যাট ইজ লিকুইডিটি পজিশন আমাদের অনেক ভালো ছিল। কিন্তু গত বছর আমরা যখন দেখলাম এই আপনি যে কথাটা বললেন সিঙ্গেল ডিজিটের কথা, আমরা কিন্তু বহুত কষ্ট করে এই পর্যায়ে এনেছিলাম, কিন্তু এইখানে এসে দেখলাম যে লিকুইডিটির একটা সংকট সৃষ্টি হয়েছে। কিন্তু এটা কিন্তু সামগ্রিক নয়। এটা যেটা হয়েছে দুটো কারণে, একটা হচ্ছিল যে ইন্টারেস্ট রেটকে যদি আপনি অ্যাড্রেস করতে চান তাহলে সরকারের কতগুলি মেজর এর উপরে পরিবর্তন করতে হবে। যেমন আপনার সঞ্চয়পত্রের উপরে যে উচ্চ হারে সুদ রয়েছে সেটা যদি চলতে থাকে, কেন প্রচুর টাকা কিন্তু সঞ্চয়পত্রে বিনিয়োগ হয়েছে। আপনার প্রত্যেক বছর বাজেটে দেখা যাবে যে প্রায় 40,000 কোটি টাকা আপনার ব্যাংকিং খাত থেকে নেওয়ার কথা, যে বাজেটের ডেফিসিটটাকে পূরণ করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে যে এর মধ্যে বিরাট একটা অংশ সঞ্চয়পত্র থেকে গ্রহণ করা হচ্ছে। এটা একটা ব্যাপক ইম্প্যাক্ট কিন্তু মানি মার্কেটে রয়েছে। কারণ হচ্ছে যদি 12% সঞ্চয়পত্র বিক্রি হয় তাহলে ব্যাংকগুলি ডিপোজিট কত পার্সেন্টে নিবে? কারণ ব্যাংকের যদি কস্ট অফ ফান্ড যদি কমিয়ে না নেওয়া যায়, যদি তারা ডিপোজিট যদি কম হারে না নিতে পারেন, তাহলে বড়োইং তো লেন্ডিং তো তারা কম রেটে করতে পারবে না। আর একটা জিনিস হচ্ছিল
কিছু কারণের জন্য সরকারি ব্যাংকগুলিতে এবং সরকারি কিছু নীতিমালার জন্য সরকারি ব্যাংকগুলিতে সরকারের এবং আধা সরকারি প্রতিষ্ঠানের যে বিরাট ডিপোজিট রয়েছে এটা কিন্তু সরকারি ব্যাংকগুলিতে জমা পড়েছে, কিন্তু তারা কিন্তু সেই পরিমাণে বিনিয়োগ করতে পারছে না। প্রাইভেট ব্যাংকগুলি কিন্তু এডি রেশিও আপনার প্রায় 85%, বরং সেন্ট্রাল ব্যাংক এটাকে কমিয়ে আনার জন্য চেষ্টা করছে, সেটা যৌক্তিক কারণ রয়েছে। কিন্তু ওই ব্যাংকগুলিতে দেখা যাবে 35%, 40%-এর উপরে বিনিয়োগ নেই। এই টাকাটা ওখানে পড়ে রয়েছে, এটা একটা ইম্প্যাক্ট রয়েছে, কারণ ওইখানে যারা রাখছে তারা বর্ধিত হারে রাখছে। তো সেই জায়গার থেকে যদি এই ব্যাংকগুলিতে এই ফান্ডগুলি না আসে যারা বিনিয়োগ করছে, তাহলে কিন্তু এই আমরা ইন্টারেস্ট রেটে জোর জবরদস্তি করে কিন্তু কমাতে পারবো না। সেই জিনিসটা কিন্তু সরকারের দেখতে হবে। সরকারের একটা অন্যতম বড় চ্যালেঞ্জের মধ্যে আমি মনে করি যে ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠিত করা। জনাব মীর নাসির হোসেন, আমরা আবারও আলোচনায় ফিরবো, আমাদের একটি বিরতি নিয়ে নিতে হচ্ছে, তারপর আমরা আলোচনায় ফিরবো। দর্শক, আমরা কিন্তু দেশের অর্থনীতি নিয়ে জমজমাট আলোচনা চলছে, একটি বিরতির পর আমরা আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। আরেকবার স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ রহিম স্টিল। আলোচনা চলছে নির্বাচিত নতুন সরকারের কাছে কি প্রত্যাশা ব্যবসায়ীদের, অর্থনীতির সেই আলোচনা চলছে। আমাদের সাথে স্টুডিওতে আছেন এফবিসিসি এর সাবেক সভাপতি ও দ্য মির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন। আমরা ব্যাংকিং খাত নিয়ে আলোচনা করছিলাম। আরেকবার একটু প্রশ্নটি করতে চাই, সেটি হচ্ছে যে আসলে আমাদের নতুন আর কি করার আছে? সমস্যাগুলো আমরা জানি, সমাধানের পথ আমরা জানি, কিন্তু সমাধানটা আসলে হচ্ছে না। আর কি করা যায়? একটা জিনিস তো দেখতে হবে যে পাবলিক সেক্টরে যে ব্যাংকগুলি রয়েছে সেগুলিতে কিন্তু প্রায় প্রত্যেক অর্থ বৎসরে কিন্তু ফাইন্যান্সিং করা হচ্ছে বাজেট থেকে। এইটা খুব শুভ না, কারণ এই ট্যাক্স পেয়ারের মানি, এবং তারা যদি এফিসিয়েন্টলি না চলতে পারে তাহলে বিকল্প ব্যবস্থা নিতে হবে। হয় একটা পাবলিক সেক্টর ব্যাংক রেখে বাকিগুলি প্রাইভেটাইজেশন বা স্টক মার্কেট দিয়ে সেটা ডাইলিউট করতে হবে, যাতে তারা অ্যাকাউন্টেবল হয়। এখানে অ্যাকাউন্টেবিলিটির অভাব রয়েছে, আর কিছুটা দ্বৈত শাসনের ব্যাপার রয়েছে, সেন্ট্রাল ব্যাংক ভার্সেস অর্থ মন্ত্রণালয়। এই জিনিসটাকে পরিহার করতে হবে। আইনের কথা বলেছেন যে আইন কিন্তু রয়েছে, কিন্তু আইনের প্রয়োগের অভাব রয়েছে। অর্থঋণ আদালতের যে আইনটা রয়েছে, এটাতে যদি সঠিকভাবে এটা প্রয়োগ করা যেত তাহলে কিন্তু এই যে খেলাপি ঋণ যেটা রয়েছে সেটা কিন্তু কমে আসতে পারতো। আমি একটা উদাহরণ দিই, চিটাগংয়ে একটা অর্থঋণ আদালত রয়েছে, সেখানে জাজ সাহেব থাকেনই না, মাসের পর মাস থাকে না। কী কারণে, এর রহস্য হয়তো আমরা জানি না, সরকার হয়তো জানেন। তো এইগুলিকে এফেক্টিভ করতে হবে। এনআই অ্যাক্ট, যে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে, এটা পরিবর্তন করা হয়েছে। যেমন আগে ছিল যে আপনার কেস ফাইল করার সাথে সাথে একটা ওয়ারেন্ট ইস্যু হতে পারতো, এখন হিয়ারিং দেওয়ার পরে হয়। এটা এই যে সুযোগগুলি সৃষ্টি করা, ফাঁক ফোকরগুলি সৃষ্টি করা হচ্ছে, সেটা বিদ্যমান আইন কিন্তু প্রয়োগ হচ্ছে না। নতুন আইন করলে এই জিনিসগুলো তো অ্যাড্রেস করতে হবে। রেভিনিউ জেনারেশন নিয়ে অনেক ধরনের আলোচনা হচ্ছে এবং রাজস্ব কাঠামোকে ঢেলে সাজানোর কথা বলা হচ্ছে। ভ্যাট আইন দরকার নাকি দরকার না, সেটা নিয়ে এফবিসিসি এর আপনারা যারা নেতারা, তাদের সাথে অনেকবার ডিবেট হয়েছে গভর্নমেন্টের। আবারও এখন সেই নতুন করে ভ্যাট আইনের কথা বলা হচ্ছে। সার্বিকভাবে রাজস্ব কাঠামোকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কোনো পরিবর্তন দরকার কিনা আগামী 5 বছরে? আমি মনে করি অনেক পরিবর্তন দরকার রয়েছে। কারণ হচ্ছে যে আমরা প্রত্যেক বছর বাজেট আকার বৃদ্ধি পাচ্ছে। এখন ধরেন 4,60,000 কোটি টাকার বাজেট, তো এর একটা 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি হচ্ছিল রেভিনিউ আর্নিংস করতে। এটা ব্যাপক, এবং প্রত্যেক বছর কিন্তু টার্গেট করা হচ্ছে প্রায় 25% গ্রোথ অলমোস্ট, কিন্তু সেটা করা সম্ভব হচ্ছে না। তার অন্যতম কারণ হচ্ছিল যে ট্যাক্স কাঠামোর মধ্যে অনেক দুর্বলতা রয়েছে। যেমন প্রচুর লোক, এখন বাংলাদেশের পার ক্যাপিটা ইনকাম কত, $1,752 মতো এরকম। তো প্রচুর লোক কিন্তু করের আওতায় আসার সক্ষমতা অর্জন করেছে, কিন্তু আমরা রাষ্ট্রীয়ভাবে সেটাকে আনতে পারছি না। তো রেজিমেন্টেড ওয়েতে করতে হবে, কর যে দেওয়ার যোগ্য তাকে কর দিতে হবে, এই জবাবদিহিতার সৃষ্টি করতে হবে।
এরকম একটি জায়গায় ইনভেস্টমেন্ট নিয়ে যখন কথা হচ্ছে, সরকার বিভিন্ন সময় বলে থাকে যে 100টি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে এবং সেখানে সবাই বিনিয়োগ করবে। সেই বিনিয়োগের যে ধারণাটা এখন তৈরি হয়েছে 100টি অর্থনৈতিক অঞ্চলে, সেটিকে আপনি কতটা আসলে সুদূর প্রসারী ভাবেন? এক, দ্বিতীয়ত হচ্ছে এইটাকে এনশোর করার জন্য আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, স্পেশালি পোর্ট, সেই ফ্যাসিলিটিসগুলো কতটা এনশোর হয়েছে? গত 10 বছর আসলে কোনো বড় পরিবর্তন এলো কিনা, সামনে কি লাগবে? না, আমি সরকারকে সাধুবাদ জানাই একটা ব্যাপারে, সেটা যে স্পেশাল ইকোনমিক জোন 100টি করার এবং ইতিমধ্যে কতগুলি কাজ হয়েছে, শুরু হয়েছে। বীরেশ্বরের থেকে আরম্ভ করে বেশ কয়েকটা প্রাইভেট সেক্টর ইপিজেড যারা পারমিশন পেয়েছে তারা কাজ করছে। এটা অত্যন্ত সুচিন্তিত সিদ্ধান্ত আমি মনে করি। কারণ হচ্ছিল বাংলাদেশ ইজ ল্যান্ড হাংরি কান্ট্রি। এখানে পার ক্যাপিটা জমির পরিমাণ বোধহয় 11% বেশি হবে না হয়তোবা। তো এই জায়গাটা যে জিনিসটা অসুবিধা হচ্ছিল, যে শিল্পায়নের জন্য যে জমির দরকার, সেই নিষ্কণ্টক জমির অভাব, প্রচুর সময় লাগে এবং কস্টলি। এক জমি অনেক সময় আমাদেরকে 2বারও কিনতে হয়েছে। এই অভিজ্ঞতা আমাদের যারা শিল্প করেছেন তাদের সবাই রয়েছে। আর এক জায়গায় অল ফ্যাসিলিটিসটা ক্রিয়েট করা দরকার। বিওআই যখন প্রতিষ্ঠিত হয়েছিল, কথা ছিল যে ওয়ান স্টপ সার্ভিস হবে। আনফর্চুনেটলি সেটা করতে পারেনি, বিওআই এখন বিলুপ্ত হয়েছে। তো এই স্পেশাল ইকোনমিক জোনগুলিতে যে জিনিসটা করা হচ্ছে, ম্যান্ডেট হচ্ছে অল ফ্যাসিলিটিস উইল বি দেয়ার, ইলেকট্রিসিটি, ইটিপি থেকে আরম্ভ করে সমস্ত কিছু। এইটা আমি মনে করি অত্যন্ত যুগোপযোগী সিদ্ধান্ত। পোর্টের কথা যেটা বলেছেন, আমাদের দুর্বলতার মধ্যে কিন্তু অন্যতম হচ্ছিল পোর্ট। চিটাগং পোর্ট হচ্ছিল যে আমাদের লাইফ লাইন, প্রায় 80-85% কার্গো ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড এখান থেকে সম্পন্ন হয়। কিন্তু এর এফিসিয়েন্সি বাড়েনি, বরং কমেছে। ড্রাফটের থেকে আরম্ভ করে পোর্টের ফ্যাসিলিটি, অর্থনীতি যে গতিধারায় আগাচ্ছে সেই হিসাবে আমাদের দরকার হচ্ছিল এই জায়গায় বিনিয়োগ বাড়ানো দরকার এবং নতুন ফ্যাসিলিটি তৈরি করা দরকার। সেই দিক দিয়ে সরকার পায়রা বন্দর হাতে নিয়েছেন। পায়রা বন্দর যদি হয় কিছুটা লাঘব হবে। আর মিরেশ্বরী স্পেশাল ইকোনমির জন্য একটা পরিকল্পনা রয়েছে, একটা মিডিয়াম ড্রাফটের একটা পোর্ট করার। সেটা যদি হয় তাহলে কিছুটা সুবিধা হবে। পোর্টের ফ্যাসিলিটি যদি আমরা উন্নত না করতে পারি, ডিপসি পোর্ট সর্ট অফ থিংস আমাদের থাকতে হবে। আর পোর্টের মানে যে খরচটা, এটা কমানো। চিটাগং পোর্ট ইজ ওয়ান অফ দ্য মোস্ট কস্টলিয়েস্ট পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। তো এখানে অনেক রকম দুর্বলতা রয়েছে, অনেক র্যাকেট রয়েছে এর মধ্যে। এই যুগে জঞ্জালগুলো যদি সরকার পরিষ্কার করতে পারে, তাহলে কস্ট অফ ডুইংয়ের যে কথাটা আপনি প্রথমে বলেছেন, সেটা কিন্তু অ্যাড্রেস করা সম্ভব হবে কিছুটা হলেও। আমরা তো আশা করছি। আমরা আরেকটি বিরতি নিচ্ছি, তারপর আমরা একটু আপনার সম্বন্ধে জানবো। দর্শক, আমরা একটি বিরতি নিয়ে নিয়েছি। বিরতির পরে আমরা আবার আলোচনায় ফিরবো। আমাদের সাথেই থাকুন। আরও একবার স্বাগত। আপনারা দেখছেন দ্য বিজনেস উইথ রহিম স্টিল। আমাদের সাথে স্টুডিওতে আলোচনার জন্য আছেন এফবিসিসি এর সাবেক সভাপতি ও দ্য মির গ্রুপের চেয়ারম্যান মীর নাসির হোসেন। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করছিলাম। আমরা যারা অতিথি আসে তাদেরকে আমরা 10টা র্যাপিড ফায়ার করি, তাদের সম্পর্কে জানার জন্য র্যাপিড ফায়ার প্রশ্ন করি। আপনাকে আমরা সেই প্রশ্নগুলো করতেছি, আপনি যদি প্রস্তুত থাকেন আমরা শুরু করব। শুরুতে যেটি জানতে চাই, আপনার ডেস্কের গুরুত্বপূর্ণ 3টি জিনিস কি? একটা জিনিস হলো আইটি বেসড মেনলি, এবং এভরিথিং শুড বি অন মাই ফিঙ্গার টিপস। কারণ হচ্ছে আমাকে গ্রুপ চালাতে হয়, সেখানে প্রত্যেকটা জিনিস আমি তো অল ফাইলসে যেতে পারবো না। আমার হচ্ছিল এভরিথিং হ্যাজ টু বি অন মাই ফিঙ্গার টিপস। একজন ব্যবসায়ী হিসেবে আপনার ফিলোসফি বা দর্শন কি? আমি মনে করি যে ব্যবসায়ীদের শুধু টাকা আয় করে না, তাদের সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেটাও প্রতিপালন করতে হবে। বাংলাদেশের কর্পোরেট ট্রেন্ডের সবচেয়ে বড় গলদ কোথায়? কর্পোরেট কালচারটা দুটো কারণে গড়ে ওঠেনি। একটা হচ্ছিল মালিক পক্ষের জন্যে, তাদের কিছুটা কনজারভেটিভম জন্যে। আর এমপ্লয়িদের থেকে যেটা হয়েছে, তারা অর্গানাইজেশনকে ওন করতে পারছে না। এই জায়গায় দুর্বলতা সৃষ্টি হওয়ার জন্য কর্পোরেট কালচার কিন্তু সেই অর্থে বাংলাদেশে গড়ে উঠছে না আর কি। আপনাকে তো অনেক মিটিং করতে হয়, মিটিংয়ে নিজের কথাটা বা নিজের কাজটা আদায় করে নেওয়া সবচেয়ে ভালো কৌশল কি? আপনাকে হোমওয়ার্ক করতে হবে।
এবং আপনার যে রিকোয়ারমেন্টটা সেটা কিভাবে অন্যকে ডাইরেক্টলি না করে কিভাবে এটাকে কনভিন্স করে আনতে পারবেন, সেই হোমওয়ার্কটা আপনাকে আগে করে নিতে হবে। আপনার কোম্পানিতে যারা কাজ করেন বা বিভিন্ন সময় আপনার বিভিন্ন প্রতিষ্ঠান আপনি যাদের সাথে কাজ করেছেন, আপনার কর্মীদের কোন যোগ্যতা না থাকাটাকে আপনাকে পীড়া দেয়? আপনার মনে হয় যে না, এটা থাকলে ভালো হতো? তার প্রথম কথা হচ্ছিল তার রিলেভেন্ট ফিল্ডে তার এক্সপার্টিসটা থাকতে হবে এবং তাকেও একটা তড়িৎ সিদ্ধান্ত নিতে হবে। তাদের ইন্ডিপেন্ডেন্সটা তাদের নিজেদের বোঝা উচিত যে আমি তাকে কতটুকু অথরিটি দিলাম সেটা সে ফুললি মানে এক্সার্ট করা উচিত। না হলে কি এই যে আমি তাকে দিলাম আপনার অথরিটি, এটা কোনো কাজে লাগলো না, তো আমাকেই তখন ডিসিশন নিতে হলো। বস হিসেবে কোন প্রশ্নটা আপনাকে সবচেয়ে বেশি শুনতে হয়? বস ইজ ভেরি টাফ। আপনার কাছে কোনটা মনে হয়, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন দিই, 8 ঘন্টা দাঁড়িয়ে থাকা সহজ নাকি 10 ঘন্টা বসে থাকা সহজ? মিক্সড। কারণ আপনি 10 ঘন্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ভালো না, 8 ঘন্টা দাঁড়িয়ে থাকাও স্বাস্থ্যের জন্য ভালো না। আপনি ব্যবসায়ী না হলে কি হতেন? প্রফেশনাল হতাম, হয়তো বা লয়ার অথবা ডক্টর, যে কোনো একটা কিছু হতাম। আপনি অবসরে কি করেন? অবসরে আমি একটু পড়াশোনা করি, গান শুনি, তারপরে হচ্ছে হলো আমার বাগানের একটা রয়েছে, আমার নিজস্ব বাগান, যদিও সেটা ঢাকার বাইরে, সেখানে আমি সময় কাটাতে পছন্দ করি, কেন ওই পরিবেশটা আমাকে একটু স্বস্তি দেয়। আপনাকে শেষ প্রশ্ন করতে চাই র্যাপিড ফায়ারে। ধরুন আপনার কাছে একটি ম্যাজিক ওয়ান্ড আছে, আপনি বাংলাদেশের যে কোনো একটি জিনিস পরিবর্তনের সুযোগ পেলেন, আপনি কোনটা বদলাবেন? সুশাসনটা নিশ্চিত করার আমার চেষ্টা থাকবে। আর যদি সেটা না থাকে, ব্যবসায়িক ইয়েতে যদি হয়, তাহলে আমাকে দেখতে হবে সবাই যাদের নিয়ে কাজ করছি সবাই যেন মঙ্গল হয়, শুধু আমি একলা যাতে বেনিফিটেড নাই। দি বেনিফিট দ্যাট আই উইল বি গেটিং, ইট হ্যাজ টু বি ডিস্ট্রিবিউটেড টু অল। কারণ আমি একলা ভালো থাকলেই ভালো না, সবাই মিলে ভালো থাকতে চাই আর কি। আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম, চমৎকার লেগেছে। আমরা আবারও একটু মূল আলোচনায় যেতে চাই। আপনি যে কর্মীদের কথা বলছিলেন, বা বিভিন্ন সময় আমরা যে ওয়ার্কফোর্সকে এখন আসলে পড়াশোনা করতে দেখি, তাদেরকে রেডি হতে দেখি, আমরা আসলে কেমন ওয়ার্কফোর্স দিন শেষে তৈরি করতে পারছি? এক, দ্বিতীয়ত হচ্ছে যে মজুরি নিয়ে এক ধরনের বিতর্ক আছে বাংলাদেশের, যে সবাই প্রপার স্ট্রাকচারটা মেনটেন করে না। আসলে ভবিষ্যতের যারা কর্মী তারা আসলে কেমন পরিবেশ পেতে যাচ্ছে? সরকারের এখানে কি করার আছে? সরকারের অনেক ভূমিকা রয়েছে, কিন্তু যারা শিল্প বাণিজ্য করছেন তাদেরকেও অনেক দায়িত্ব রয়েছে। একটা মানবিক মূল্যবোধ তাদের মধ্যে থাকতে হবে। কারণ আপনি চিন্তা করতে হবে, আপনার কয়েক হাজার এমপ্লয়িজ রয়েছে বিভিন্ন লেভেলে। একটা মানুষ ন্যূনতমভাবে কিভাবে বেঁচে থাকতে পারে, তার খাবার সংস্থান, তার চিকিৎসা, তার বাসস্থানের অবস্থা, তার আপনার ছেলেমেয়ের শিক্ষা, এগুলি ন্যূনতম। আমরা অনেক সময়, আমি নিজেই ফিল করি, একটা লেভেলে হয়তো আমি অত বেতন দিতে পারি না, আমি কিন্তু কষ্ট বোধ করি যে আমি যদি দিতে পারতাম তাহলে তার সুবিধা হতো। হয়তো অনেক কারণে দিতে পারি না, সেজন্য মানবিক মূল্যবোধটাকে আপনার সৃষ্টি করতে হবে। কারণ হচ্ছিল, আপনি যতই আয় করেন, আপনি যখন এই পৃথিবীতে থাকবেন না, আপনি এগুলো কিছু নিয়ে যেতে পারবেন না। তো একটা অংশ যদি আপনার, যাদের নিয়ে আপনি কাজ করছেন, এটা একটা বৃহত্তর পরিবার, তাদের মধ্যে যদি আপনি ডিস্ট্রিবিউট করতে পারেন, অন্ততপক্ষে তাদের কমফোর্ট, তারা যেন একটু তাদের সন্তানের শিক্ষা দিতে পারে, চিকিৎসা পেতে পারে, বাসস্থান পেতে পারে, এই জিনিসটা কিন্তু দেখা উচিত বলে আমি মনে করি আর কি। আর শেষ প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এই এখনকার অর্থনীতিকে আপনি কোথায় দেখেন 10 বছর পরে? ছোট্ট করে জানতে চাই আমাদের একদম শেষ আমি পর্যায়ে। মনে করি যে বাংলাদেশ 10 বছরের মধ্যে এশিয়ান টাইগার্সে পরিণত হবে। আপনি যদি এখন ধরেন সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, তারপরে ব্যাংকক, আমার মনে হয় কারো কাউকে ছুতে হবে, কারো কাউকে অতিক্রম করে যেতে হবে। আমরা তেমনটি আশা করছি। জনাব নাসির হোসেন, আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, আমরা বাংলাদেশের নতুন সরকার দায়িত্ব নিয়েছে, সেই সরকারের কাছে অর্থনীতিকে যেমন সমুন্নত রাখার একটি চ্যালেঞ্জ রয়েছে, অন্যদিকে ব্যবসায়ীরা যারা এই অর্থনীতিকে সমুন্নত রাখার জন্য পেছনে কাজ করেন, তাদেরও কিন্তু অনেক ধরনের চাহিদা রয়েছে। সেই চাহিদাগুলোকে, সেই প্রাপ্তি এবং না পাওয়াগুলোকে কিন্তু আমরা সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করেছি তারা যেসব চ্যালেঞ্জের কথা বলছেন সেগুলোর আগামীতে আরও সুষ্ঠু সমাধান হবে। এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। অনেক ভালো থাকবেন সবাই।